হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি এক্সপ্লেইন করব 2019-এ রিলিজ হওয়া কোরিয়ান ক্রাইম মুভি মানি। এই মুভিতে আমরা দেখব কিভাবে একজন স্টক ব্রোকার ফ্রড করে রাতারাতি মিলিয়নিয়ার হয়ে যায়। তো চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। সাউথ কোরিয়ার সিওলের একটি ছোট্ট আইল্যান্ড ইউইডো, সেখানেরই একটি স্টক এক্সচেঞ্জ কোম্পানিতে জব করে চো ই হিউন। চো এর স্যালারি কম হলেও তাদের কমিশন ছিল আনলিমিটেড, কিন্তু অন্য সকল এমপ্লয়ীদের কমিশন অনেক বেশি হলেও চোয়ের কমিশন ছিল একদমই জিরো। চো একজন স্টক ব্রোকার। একজন স্টক ব্রোকারের কাজ হলো কমিশন বা ফি এর বিনিময়ে শেয়ার বাজারের অংশগ্রহণকারীদের জন্য স্টক ও অন্যান্য বিনিয়োগ কেনা বেচা করা। চোয়ের কলিগদের মধ্যে টপ স্টক ব্রোকার হলো মিন জুন। মিন জুন এই কোম্পানির সকলের থেকে বেশি কমিশন লাভ করত। চোয়ের ডিউটি শুরু হতো সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত। চোয়ের পুরো অফিসের মধ্যে একজনই বন্ধু ছিল, তার নাম জুন। সে নিজে থেকে একটি স্টক মার্কেটের কোম্পানি শুরু করতে চায়, তাই এক্সপেরিয়েন্সের জন্য জুন এই কোম্পানিতে জব করছে। চো মাঝে মাঝে জুনকে দেখে মন খারাপ করে, কারণ জুনের বাবা অনেক বড়লোক আর চোয়ের বাবা একজন কৃষক, আবার সে নিজেও ভালো কিছু করতে পারছিল না। একদিন জুন চোকে বলে বাজারে শেয়ারের দাম কমে গেলে তাদের বস সেগুলো কিনে ফেলে, যদিও এই পদ্ধতি লিগ্যাল নয়। তাদের বস এটা লুকিয়ে লুকিয়ে করে। চো জুনের কথায় তেমন পাত্তা দেয় না, আর জুনকে সাবধান করে বলে একবার ধরা পড়লে জেল হয়ে যাবে। এরপর একদিন অফিসে থাকতে চোয়ের কাছে একটি কল আসে। চো কলটি ধরলে অপর পাশ থেকে একজন বলে মুরিম ইলেকট্রনিকের 20,000 শেয়ার। এটা বলেই কল কেটে দেয়। চো বুঝতে পারছিল না তাকে শেয়ারটি কিনতে বলা হয়েছে নাকি বিক্রি করতে বলা হয়েছে। এরপর চো নিজের বুদ্ধিমতো 20,000 শেয়ার কিনে ফেলে। এরপরই আবার কল আসে। চো কলটি ধরতেই অপর পাশের লোকটি তাকে বলে শেয়ার বেচতে বলা হয়েছে, কিনতে নয়। সে কেমন ব্রোকার যে এটাই জানে না কখন শেয়ার বেচতে হবে আর কখন কিনতে হবে। এটাও বলে সে যে তার টাকা ফেরত চায়। চোয়ের এই কাজের জন্য তাদের কোম্পানির অনেক লস হয়, ফলে চোয়ের বস চোকে অনেক বকাঝকা করে। ছুটির পর চো তার অফিসের সকলের সাথে একটি বারে যায়। সেখানে চো অনেক ড্রাঙ্ক হয়ে পড়ে। তখন মিনজু চোকে নিজের সাথে নিয়ে আসে। মিনজুন চোকে বুটিক নামের একটি কোম্পানির কথা বলে। সেখানে টিকেট নামক একজন ব্রোকার রয়েছে। সে বলে প্রথম সেও চোয়ের মতো বোকা ছিল আর তারও কমিশন খুব কম ছিল, কিন্তু যখন থেকে সে টিকেটের সাথে কাজ করা শুরু করেছে তার ভাগ্যের চাকা ঘুরে গেছে। এখন পর্যন্ত যারা এই টিকেটের সাথে কাজ করেছে তারা সকলেই ধনী হয়ে গেছে। এসব শুনে চো টিকেটের হয়ে কাজ করতে রাজি হয়ে যায়। পরের দিনই টিকেটের সাথে দেখা করতে চায়। চো নিজের পরিচয় দেবে তার আগে টিকেট কাজের কথায় চলে আসে। টিকেট চোকে বলে কালকে চোয়ের কাছে একটি কল আসবে, একজনের অ্যাকাউন্ট তাকে কন্ট্রোল করতে হবে। সেই অ্যাকাউন্ট থেকে শেয়ার কিনতে হবে, আর সেই শেয়ারের দাম 50 মিলিয়ন, আর এর প্রফিট হবে 2 মিলিয়ন। আর চো কাজটি ঠিকভাবে করতে পারলে সে পাবে $500,000। টাকার কথা শুনে চো অনেকটা চমকে যায়, কারণ এই টাকা তার বেতনের থেকে অনেক বেশি। এরপর টিকেট চোকে একটা মোবাইল দিয়ে পাঠিয়ে দেয়। পরের দিন চোয়ের কাছে কল আসে। অপর পাশের লোকটি বলে শেয়ার বাজারের সময় শুরু হলেই সে যেন স্প্রেড নামক কোম্পানি থেকে 8,000 শেয়ার কিনে ফেলে। চো সাথে সাথে 8,000 শেয়ার কিনে ফেলে। এদিকে এই খবর সকলের কাছে পৌঁছে যায়। যেহেতু স্প্রেড কোম্পানি এতগুলো শেয়ার কখনোই সেল করে না, তাই এটা সবার মাঝে সন্দেহ সৃষ্টি করে। তাই খবর তখন ফাইন্যান্সিয়াল সুপারভাইজার কোম্পানিতেও চলে যায়। এই কোম্পানি মূলত শেয়ার মার্কেটের ফ্রড কন্ট্রোল করে থাকে। অন্যদিকে স্প্রেড কোম্পানির মালিকের কাছে খবর চলে যায়, আর সে অনেক রেগে যায়, কারণ তারই কোম্পানির কোনো ব্রোকার জেনে বুঝেই কাজ করেছে। তখন ম্যানেজার বলে যতগুলো শেয়ার সেল করা হয়েছে তা যেন এখনই আবার কিনে ফেলা হয়, না হলে সেগুলোর দাম আবার বেড়ে যাবে। এদিকে চোয়ের হঠাৎ এতগুলো শেয়ার কেনার ফলে সেখানে তাদের ভিপি চলে আসে, কারণ এটা যদি ইলিগ্যাল ভাবে কেনা হয় তাহলে সমস্ত দোষ তাদের কোম্পানির উপর এসে পড়বে। তাই সে চোয়ের ফোন চেক করে শিওর হতে চাচ্ছিল। চোয়ের ফোন দিয়ে সে ওই লোককে কল করে যে চোকে সব ইনস্ট্রাকশন দিচ্ছিল, কিন্তু লোকটি চালাকির সাথে বলে ভিপিকে বোঝায় এটা সম্পূর্ণ লিগ্যালভাবে কেনা হয়েছে। এরপর মিনজুনও সেখানে এসে বলে সে চোকে এই শেয়ারটি কিনতে সাহায্য করেছে। এরপর ভিপি আর চোকে সন্দেহ করে না। স্প্রেড কোম্পানির এমন কাজে শেয়ারের দাম অনেক ওঠানামা করছিল, আর হংকংয়ের শেয়ার বাজার একদম নিচে নেমে যায়, তাই তারা খুব অল্প মূল্যে সেগুলো সেল দেওয়া শুরু করে। এই সুযোগে টিকেটের দলের সবাই এই শেয়ারগুলো কিনে নেয়। আবার যখন শেয়ারের দাম বেড়ে যায় তখন টিকেটের দলের সবাই শেয়ারগুলো চড়া দামে সেল দিয়ে দেয়। এটাই ছিল তাদের কৌশল। চো টিকেটের এই কাজটা সফলভাবে করে ফেলে। রাতে টিকেট চোয়ের সাথে দেখা করে ব্যাংকে তার পাওনা টাকা দিয়ে দেয়, কিন্তু টাকাগুলো অন্য নামের একটি অ্যাকাউন্টে দেয়, কারণ হঠাৎ করে চোয়ের অ্যাকাউন্টে এতগুলো টাকা ট্রান্সফার হলে সেটা সিকিউরিটি টিমের নজরে পড়বে।
এরপর চো নিজের বাড়িতে এসে ওই অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার করে চেক করে এবং টাকাগুলো সত্যি কিনা। টাকাগুলো ট্রান্সফার হলে চো বুঝতে পারে সে সত্যি সত্যি এতগুলো টাকার মালিক হয়ে গিয়েছে। এতে সে অনেক বেশি খুশি হয়। এরপর চো তার অফিসের কাছে একটি বিল্ডিংয়ে ফ্ল্যাট কেনে। সেটা তার গার্লফ্রেন্ডকে বললে তার গার্লফ্রেন্ড অনেক অবাক হয়। চো যে বিল্ডিংয়ে ফ্ল্যাট কেনে সেই বিল্ডিংয়ে চোয়ের সাথে হান নামক একজনের দেখা হয়। হান জানতে পারে চো একজন স্টক ব্রোকার। এরপর সে চোকে জানায় সেও শেয়ার বাজারের কাছে নিযুক্ত, কিন্তু সে শেয়ার বাজারে যে ফ্রডগুলো হয় তার তদারকি করে। চো ভাবে হয়তো তাকে ধরার জন্যই হান এখানে এসেছে। এরপর রাতে চো টিকিটের সাথে দেখা করতে যায়। হানের ব্যাপারে টিকিটকে বলে আর বলে তার অনেক ভয় করছে। এটা শুনে টিকিট বলে এত ভয় করলে সে তার সাথে কাজ করতে পারবে না। আর টিকিট চোয়ের সব ইনফরমেশন চেঞ্জ করে দিয়েছে, তাই চোয়ের ধরা পড়ার কোনো চান্স নেই। হান যদি চোকে ধরতেই আসতো তাহলে এতক্ষণে চোকে ধরেই নিয়ে যেত। তারপর বলে চো যদি আর কাজটি না করতে চায় তাহলে সে অন্য একজনকে দিয়ে পরবর্তী কাজটি করাবে। এটা শুনে চো বলে তার দরকার নেই, সে কাজ কন্টিনিউ করবে। অন্যদিকে দেখিয়ে স্প্রেড কোম্পানি সেদিনের ঘটনার তদন্তের জন্য হানকে ডেকেছে, কিন্তু সেদিন যে লোক শেয়ারগুলো ছেড়েছিল সে অনেক আগেই তার পরিবার নিয়ে পালিয়ে গেছে। হান বুঝতে পারে যারা এই কাজ করেছে তাদের উদ্দেশ্য ৮,০০০ শেয়ার কেনা নয়, বরং শেয়ার বাজারের দাম কমানোই ছিল মূল উদ্দেশ্য। এরপর সে দেখে কার মাধ্যমে শেয়ারগুলো কেনা হয়েছিল। তখন সে চোয়ের নাম দেখতে পায়, আর এরপর থেকে সে চোয়ের দিকে নজর রাখা শুরু করে। অন্যদিকে টিকিট চোকে পরবর্তী ডিলের ব্যাপারে জানায়। টিকিট বলে চোকে পরবর্তী ডিলের জন্য প্রোগ্রাম ট্রেডিং করতে হবে। আর প্রোগ্রাম ট্রেডিং হলো একসাথে অনেকগুলো শেয়ারকে জমা করে সেগুলোকে এক ক্লিকে কিনে ফেলা, আবার সেগুলোর দাম বেড়ে গেলে একই কৌশলে এক ক্লিকে সেল করে দেওয়া। টিকিট চোকে বলে তার সাথে আরও ৫ জন কাজ করবে। পরের দিন চো রেডি থাকে কাজ করার জন্য। এরপর টিকিটের দল লিঙ্ক থেকে প্রোগ্রামটি ইনস্টল করে। ইনস্টল করার পরে চোয়ের সাথে আরও ৫ জন স্টক ব্রোকার যুক্ত হয়। এরপর পার্ক নামক একজন ব্যক্তি চোয়ের কাছে অনেকগুলো শেয়ারের অর্ডার করে। এরপর চো দেখে অনেকগুলো অর্ডার একের পর এক তার কাছে আসতে থাকে। মার্কেটের প্রায় সকল অর্ডারগুলোই চোয়ের কাছে আসা শুরু করে, তাই সেদিন চো স্টক ব্রোকারদের মধ্যে সব থেকে বেশি শেয়ার কেনে। এটা দেখে চোয়ের কলিগরা অনেক অবাক হয় আর চোয়ের অনেক প্রশংসা করে। এরপর একদিন রাতে চোয়ের সাথে হানের দেখা হয়। হান চোকে জানায় সে চোয়ের ওপর নজর রাখছে, সে যেন কোনো ফ্রড কাজ না করে। এটা শুনে চো ভয় পায় আর টিকিটকে জানায় হানের কথা। টিকিট তখন চোকে বলে হান শুধুই তোমাকে সন্দেহ করছে, হানের কাছে কোনো প্রমাণ নেই, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু তুমি যদি এভাবে ভয় পেতে থাকো তাহলে ব্যাপারটা খারাপের দিকে যাবে। এরপর চো ব্যাংকে থাকা সকল টাকা উঠিয়ে ফেলে, যার পরিমাণ অনেক বেশি ছিল। সেটা নিয়ে চো একটি আইল্যান্ডে ঘুরতে যায়। সেখানে একজন আমেরিকান ইনভেস্টরের সাথে চোয়ের পরিচয় হয়, তার নাম রয়। লোকটি চোকে তার কার্ড দেয় আর বলে নেক্সট কখনো নিউ ইয়র্ক আসলে তার সাথে দেখা করতে। ছুটি শেষে চো যখন ফিরে আসে তখন জুনের কাছে জানতে পারে প্রসিকিউশন থেকে তাদের অফিসে রেড নোটিশ পাঠিয়েছে। এর কারণ চো নিজেই। চোয়ের বড় বড় ডিলগুলো ক্রাইম ইউনিটের নজরে এসেছে। এরপর তাদের কোম্পানির পরিচালকেরা চোকে ডাকে জিজ্ঞাসাবাদের জন্য। চোয়ের কাছে ডিলের ব্যাপারে জিজ্ঞেস করলে চো জানায় সে অর্ডার পেয়েছে বলেই এই কাজগুলো করতে পেরেছে, আর এতে তো তাদের কোম্পানিরই লাভ হয়েছে। সে অর্ডার পেয়েছে তাই শেয়ারগুলো কিনেছে, এখানে ফ্রডের কিছু নেই। এভাবে আত্মবিশ্বাসের সাথে সকল প্রশ্নের উত্তর দিয়ে চো সবার বিশ্বাস অর্জন করে ফেলে। এখন ওদের কোম্পানির উপর ইনভেস্টিগেশনের ফলে কোম্পানির কিছু ব্রোকারদের নামে সোশ্যাল মিডিয়ায় কিছু নিউজ ভাইরাল হয়। এতে মিনজুনের নামও একটি নিউজে চলে আসে, যে মিনজুন মেয়েদের পিছনে টাকা ওড়ায়। এই নিউজ মিনজুনের স্ত্রী দেখে ফেলে আর ওদের অফিসে এসে মিনজুনের একজন মেয়ে কলিগকে মারতে থাকে। এতে অফিসে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এটা দেখে তাদের ভিপি অনেক রেগে যায় আর মিনজুনকে কোম্পানি থেকে বের করে দেয়, আর মিনজুনের সকল কাজ চোকে দিয়ে দেয়। এর জন্য মিনজুন চোকে দোষারোপ করে, কারণ চোয়ের জন্যই এসব নিউজ বের হয়েছে আর তার জন্যই এখন টিকিট ও তাকে কাজ দেয় না। এসব বলে রাগারাগি করে চলে যায়। অন্যদিকে চো তার অফিসের একজন কলিগের সাথে রিলেশনে জড়ায়। এটা চোয়ের গার্লফ্রেন্ড জানতে পারে আর চোয়ের কাছে এসে চোকে মেরে অনেক কথা শুনিয়ে চলে যায়। কিন্তু চো টাকা পয়সার লোভে এতই ডুবে গিয়েছিল যে সে এসবে তার কিছুই আসে যায় না। টিকিটের সাথে কাজ করতে করতে চো টপ ব্রোকার হয়ে ওঠে আর তাকে ব্রোকার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়। চো তার টাকা দিয়ে মা বাবার সকল ইচ্ছা পূরণ করে, ওর নিজেরও যখন যা করতে ইচ্ছে করে তাই করে। এরপর একদিন রাতে চোকে টিকিটের আন্ডারে কাজ করা একজন ব্রোকার কল করে, তার সাথে তখনই দেখা করতে বলে, কিন্তু চো তার কথায় পাত্তা না দিয়ে ফোন রেখে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে চো দেখে গত রাতে কল দেওয়া ব্রোকার আত্মহত্যা করেছে। এরপর হান চোয়ের কাছে এসে বলে সে আর ওই ব্রোকার মিলে রাতে তাকে কল করেছিল তার সাহায্য নিয়ে টিকিটকে ধরার জন্য, কিন্তু চো না আসায় লোকটি অভিমান করে আত্মহত্যা করেছে। কিন্তু এতেও চোয়ের কোনো কিছু যায় আসে না।
এরপর হান কিছু ইনভেস্টিগেশন করে জানতে পারে পার্ক ও বেট নামের দুজনের সাথে চো অনেক বড় অ্যামাউন্ট ট্রানজাকশন করেছে, কিন্তু এই বেট ছিল ওই আত্মহত্যা করা ব্যক্তি। তাই হান সোজা যায় পার্কের কাছে এই বিষয়ে আরও ইনফরমেশন কালেক্ট করতে। পার্কের বিষয়ে হান আগে থেকে অনেক কিছু ইনফরমেশন কালেক্ট করে নিয়ে গিয়েছিল। এসব দেখে পার্ক অনেক ভয় পায়, কিন্তু কিছুই স্বীকার করে না। রাতে পার্ক মিনজুনের সাথে দেখা করে টিকিটের ব্যাপারে আলোচনা করে। মিনজুন বলে তারা টিকিটের দলে থাকা সত্ত্বেও তাদের কোনো কাজ দেওয়া হচ্ছে না এবং কিছু না করেও তাদের উপরে সব দোষ দেওয়া হচ্ছে। দুজনেই তখন রেগে যায় আর হানের সাথে হাত মেলায়। অন্যদিকে চোয়ের বন্ধু জুন তার বাবার একজন বন্ধু যে কিনা ক্রাইম ইউনিটে জব করে তার কাছ থেকে জানতে পারে তাদের কোম্পানির কিছু লোকের নাম লিস্ট করা হয়েছে যারা স্প্লিট কোম্পানির সেই ফ্রডের সাথে যুক্ত আছে, আর ওই লিস্টে সবার আগে চোয়ের নাম রয়েছে। এরপর চো পার্ক নামক ওই লোকের সাথে দেখা করতে যায়, কিন্তু দেখা করার আগে লোকটি তার রুম থেকে নিচে লাফ দেয়, ফলে সে মারা যায়। কিন্তু একটু পরে জানা যায় লোকটি আসলে আত্মহত্যা করেনি, তাকে কেউ উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে মার্ডার করছে। এটা দেখে চো মোটামুটি ভয় পায়। আসলে ওই কন্ট্রাক্ট কিলারটা টিকিট হায়ার করেছিল পার্ককে মারার জন্য। এরপর টিকিট চোকে তার সাথে দেখা করতে বলে। চো টিকিটের সাথে দেখা করতে যাচ্ছিল, তখন চোয়ের বন্ধু জুন তাকে বলে যেন সে সব কাজ করা থেকে বেরিয়ে আসে, কারণ এখন তার কাছে যত টাকা আছে এগুলোই তার জন্য যথেষ্ট। যদি সে এখন এসব কাজ না ছাড়ে তাহলে ভবিষ্যতে এর জন্য অনেক বড় বিপদ অপেক্ষা করছে। এসব কিছু শুনে চোয়ের অনেক রাগ হয়ে যায় আর জুনকে বলে তোমার মতো বড়লোক টাকার কি বুঝবে, এটা বলে জুনকে মারতে থাকে। চোয়ের এমন ব্যবহারে জুন অনেক কষ্ট পায়। এরপর চো টিকিটের সাথে দেখা করে। টিকিট তাকে নেক্সট ডিলের কথা বলে। একটি দেউলিয়া কোম্পানি থেকে তাকে তাদের সব শেয়ার কিনতে হবে। চো তখন বলে কোম্পানিটি এমনিতেই দেউলিয়া হয়ে আছে, তাদের সাথে এখন এটা না করলেই নয়, আর সে কেনই বা এসব করে। টিকিট তখন চোকে বলে তার টাকার কোনো দরকার নেই, সে এসব করে মজা পায় তাই করে। এরপর আবার চোয়ের বর্তমান গার্লফ্রেন্ড কিমিকে দেখতে পাই। কিমিও কিছু ইলিগাল কাজের সাথে জড়িত, আর এটা হান জানে এবং কিমির বিরুদ্ধে সকল প্রমাণ জোগাড় করে আনে। সেগুলো দিয়ে কিমিকে ব্ল্যাকমেইল করে। একটি পেন ড্রাইভ কিমিকে দিয়ে বলে চোয়ের কম্পিউটার থেকে কিছু তথ্য তাকে এনে দিতে। তা যদি সে না করে তাহলে হান সকল প্রমাণ সহ কিমিকে পুলিশে দিয়ে দেবে। এটা শুনে কিমি ভয় পেয়ে যায় আর হানের কথায় রাজি হয়। এরপর দেখি টিকিট চোকে কল করে একটা কোম্পানির নাম বলে। সে কোম্পানিতে 20 মিলিয়ন শেয়ার পড়ে আছে। টিকিট চোকে বলে সেই শেয়ারগুলো কিনে নিতে। চো তাড়াতাড়ি করে শেয়ারগুলো কিনে নেয়। এতে সবাই অনেক অবাক হয়, কারণ এই পর্যন্ত চোয়ের সব থেকে বড় ডিল এটা। এই ডিলে চোয়ের অনেক প্রফিট হয়। কিছুক্ষণ পরে চো নিউজে দেখতে পায় যে কোম্পানি থেকে সে মাত্রই শেয়ার কিনেছে সেই কোম্পানি 2 দিন আগে আগুনে পুড়ে গিয়েছে, এমনকি 2 জন লোকও মারা গিয়েছে। এতে কোম্পানির অনেক ক্ষতি হয়। কোম্পানির মালিক তাদের শেয়ার অনেক কম দামে সেল দিয়ে দেয়, আর এই সুযোগে টিকিট শেয়ারগুলো কিনে নেয়। চো বুঝে যায় কোম্পানিতে আগুন টিকিটই লাগিয়েছে। এটা দেখে চোয়ের অনেক খারাপ লাগে আর নিজেকে অপরাধী মনে হয়। এদিকে টিকিট লোক দিয়ে মিনজুনের গাড়ি অ্যাক্সিডেন্ট করায়। গুরুতর আহত হয়ে মিনজুন কোমায় চলে যায়। মিনজুন টিকিটের বিরুদ্ধে গিয়ে হানের সাথে হাত মিলিয়েছিল বলেই টিকিট এটা করেছে। এরপর চোয়ের ফোনে একটি কল আসে। অপর প্রান্ত থেকে একজন লোক বলে তাদের সকল ট্রানজাকশনের ইনফরমেশন নিয়ে তার কাছে যেতে। টিকিটের চেয়েও তারা তাকে বেশি টাকা দেবে। এটা শুনে চো বুঝে ফেলে এটা হানের একটি ট্র্যাপ। কল কাটার পর চো বাইরে এসে দেখে হান তার কিছু লোক নিয়ে চোকে ধরতে এসেছে, কারণ তারা কিমির সাহায্যে চোয়ের বিরুদ্ধে সকল প্রমাণ পেয়ে গেছে। এটা দেখে চো দৌড়ে পালাতে থাকে। তখন চোয়ের পিছে টিকিটের একজন লোকও আসে চোকে মারার জন্য, কারণ চো এখন ধরা পড়লে টিকিটও ধরা পড়ে যাবে। কিন্তু সৌভাগ্যবশত একটি কারের সাথে টিকিটের লোকটির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ফলে চো বেঁচে যায়। কিন্তু এরপরেই টিকিট চোকে হসপিটালে নিয়ে যায় মিনজুনের কাছে। মিনজুনকে দেখিয়ে চোকে বলে সে যদি টিকিটের বিরুদ্ধে যেতে চায় তাহলে তার হালও মিনজুন অথবা পার্কের মতো হবে। আর এবার সে চোকে আরেকটি কোম্পানির ওপর কাজ দেয়। কোম্পানির নাম শুনলে চো একদম চমকে যায়, কারণ এটা আর কারোরই নয়, বরং তার বন্ধু জুনের বাবার কোম্পানি। এরপর হান চোয়ের অফিসে এসে চোকে ধরে নিয়ে যায় প্রমাণসহ। তারপরে চোকে একে একে দেখায় টিকিটের কারণে কত মানুষের কোম্পানি নষ্ট হয়েছে আর কত ব্রোকারের জীবন নষ্ট হয়েছে। হান চোকে প্রস্তাব দেয় যদি টিকিটকে ধরতে হানকে সাহায্য করে তাহলে ক্রাইম ডিপার্টমেন্টে তুলে দেবে না, বরং ছেড়ে দেবে। চো কোনো কথার উত্তর দেয় না, কিন্তু ঠিক তখনই চোয়ের ফোনে একটা মেসেজ আসে। মেসেজ দেখে চো জানতে পারে তার বন্ধু জোনের বাবাকে কেউ একজন হত্যা করেছে, কিন্তু কেউ জানে না কে হত্যা করেছে। কিন্তু চো ঠিকই বুঝতে পারে যে জুনের বাবাকে টিকিটই হত্যা করেছে। এরপর চো টিকিটের সাথে দেখা করতে যায়। টিকিটকে জানায় হান বলেছে সে যদি টিকিটকে ধরিয়ে দিতে সাহায্য করে তাহলে তারা চোকে ক্রাইম ডিপার্টমেন্টে ধরিয়ে দেবে না। এটা শুনে টিকিট বলে সেজন্যই কি সে মাইক্রোফোন লুকিয়ে এখানে এসেছে টিকিটের বিরুদ্ধে প্রমাণ নিতে। তখন চো তার শার্ট খুলে দেখায় তার কাছে কোনো মাইক্রোফোন নেই।
পরের দিন চো জুনের সাথে দেখা করে আর তার বাবার মৃত্যুর জন্য সান্ত্বনা দেয়। জুন চোকে বলে তার বাবা মারা যাওয়ায় তাদের কোম্পানিতে অনেক ক্ষতি হয়েছে, ফলে এখন তাদের কোম্পানিটি চায়নার একটি কোম্পানির কাছে বিক্রি করে দিতে হবে। তখন চো জুনকে একটি তথ্য দেয়। সে বলে আগামীকাল একটি নির্দিষ্ট সময় তাদের কোম্পানির শেয়ারের দাম অনেক বেড়ে যাবে। তখন যদি সে শেয়ারগুলো কিনে নিতে পারে তাহলে তাদের কোম্পানি আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু জুন বলে এইটুকু সময় তারা এত ক্লায়েন্ট কোথায় পাবে? তখন চো বলে সব তাদের কোম্পানির সকল শেয়ার চো কিনে নেবে। এর পরের দিন সকালে অফিস শুরু হওয়ার সাথে সাথে চো জুনদের কোম্পানির সব শেয়ার কিনে নেয়, ফলে তাদের কোম্পানির মার্কেট ভ্যালু অনেক বেড়ে যায়। কিন্তু এখন আবার চোকে এই সমস্ত শেয়ারগুলো সেল করতে হবে, তা না হলে সে জুনদের কোম্পানির প্রফিট বাড়াতে পারবে না। তখন সে সিদ্ধান্ত নেয় তার ফেক ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা রয়েছে সেগুলো দিয়ে সব শেয়ারগুলো কিনে নিতে। কিন্তু ব্যালেন্স চেক করে দেখে সেখানে যে টাকা আছে তা দিয়ে শুধু অর্ধেক শেয়ার কেনা যাবে, আর অর্ধেক কেনার মতো এত বড় ক্লায়েন্ট কোথায় পাবে এটা ভেবে চো দুশ্চিন্তায় পড়ে যায়। তখন তার নিউ ইয়র্কে পরিচয় হওয়া রয়ের কথা মনে পড়ে। রয়ের অনেক বড় ইনভেস্টমেন্ট কোম্পানি রয়েছে, তাই চো রয়কে কল করে তার শেয়ারগুলো কিনতে বলে। চো এর কথায় সাথে সাথে রাজি হয়ে যায় রয়, কারণ তার কাজই ছিল ইনভেস্ট করা। এরপর রয়ের সাথে করে সকল শেয়ার চো কিনে নেয়। এর ফলে জুনদের কোম্পানি আগের চাইতে অনেক বেশি লাভ করে। কিন্তু জুনের কোম্পানি বাঁচাতে গিয়ে চোর সব টাকা শেষ হয়ে গেছে, বলতে গেলে তার কাছে এখন কোনো টাকাই নেই। মূলত চো তার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাচ্ছিল, আর প্ল্যান মতো সে তা করেও ফেলেছে। অন্যদিকে চো এর জন্য টিকিটের জুনদের কোম্পানি কেনা হয় না, ফলে চো এর ওপর টিকিট অনেক রেগেছিল। এরপর টিকিট চোকে কল করে। টিকিট চোকে তার সাথে দেখা করতে বলে। এরপর দুজন মেট্রো স্টেশনে দেখা করে। চো টিকিটকে বলে সে দুঃখিত, কারণ তার কারণে টিকিটের অনেক টাকা লস হয়েছে। যেহেতু এটা তার বন্ধুর কোম্পানি ছিল তাই সে এই কাজ করতে পারেনি। এরপর চো টিকিটকে উস্কে তার থেকে সব কথা বলিয়ে নেয়। টিকিট কতগুলো কোম্পানি ধ্বংস করেছে আর তার সাথে কে কে ছিল সবকিছুর সাথে এটাও বলে চো কাজটা ঠিক করেনি, এর শাস্তি তাকে পেতে হবে। এসব শুনেও চো এর মুখে কোনো ভয় দেখতে পায় না টিকিট, তাই তার সন্দেহ হয় এবং চো এর কোট চেক করে। কোটের মধ্যে একটি মাইক্রোফোন পায় টিকিট। তার বুঝতে বাকি থাকে না চো ইচ্ছা করে তার থেকে সব কথা বের করেছে। অন্যদিকে হান ও ক্রাইম ডিপার্টমেন্টের সকলে টিকিটের কথা লাইভ শুনতে পাচ্ছিল। টিকিট এটা বুঝতে পেরে সাথে সাথে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। ঠিক তখনই চো পিছন থেকে অনেকগুলো টাকা সেখানে ছিটিয়ে দেয়, ফলে স্টেশনের সকল মানুষ টিকিটের আশেপাশে ভিড় করে টাকা কুড়াতে থাকে। ফলে টিকিট সেখান থেকে আর পালাতে পারে না। হান ও পুলিশ এসে তাকে ধরে ফেলে। কিন্তু অন্যদিকে চো ট্রেনে উঠে পালিয়ে যায়। তখন হান চোকে কল করে বলে, তুমি পালাচ্ছ কেন? তুমি তো টিকিটের কেসের সাক্ষী। তখন চো বলে সাক্ষী থেকে দোষীও হয়ে যেতে পারে, সে কাউকে বিশ্বাস করে না। এটা বলে কল কেটে দেয়। কিন্তু চো টিকিটের সকল প্রমাণ হানকে দিয়ে দিয়েছিল, ফলে টিকিটও তার সকল কর্মীরা ধরা পড়ে যায়। চো যখন ট্রেনে করে যাচ্ছিল তখন তার সামনে একজন স্টক ব্রোকারকে দেখতে পায়। সেই স্টক ব্রোকারকে দেখে চো অদ্ভুতভাবে হাসে। চো এর হাসি দেখে বোঝা যায় সে এখন টিকিটের জায়গা নিতে যাচ্ছে, কারণ সে এখন স্টক মার্কেটের সকল কিছুতে দক্ষ হয়ে উঠেছে, তাই সে সহজেই এখন কাজটি করতে পারবে। এরই মধ্যে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ও ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এমনই আরও অসাধারণ মুভির এক্সপ্লেনেশন শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।